गुड इवनिंग बंधुरा प्रत्येकदिन तो से सकाल थेके आमी भिडियो शुरू करी। आज के भाबलाम जे ना आज के सन्धे थेके भिडियोटा शुरू करी। एकदम काल सारा दिन भिडियोटा तोमादेर साथे शेयर करब। बाबा सन्धेबेलाय निये एसेछे मांस, এই দেখো মাংস নিয়ে চলে এসেছে। শুধু এক বেলার মানে শুধু রাতের জন্য আমাদের মাংস এনেছে। যতটুকু এনেছে আমাদের চারজনের কিন্তু ফাটাফাটি। এখানে কিন্তু প্রায় 1 কেজির কম মানে 3 পোয়া মাংস আছে বাবা যেটুকু বললো। তো চলো মাংসটাকে এখন রেখে দিই, মা এসে মাংসটাকে ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে আসবে। আমি শুধু প্লাস্টিক থেকে খুলে রাখলাম। আর এদিকে কিন্তু আমি করব রুটি। মাংসের সাথে রুটি না হলে কিন্তু জমে না। তো তাই দেখো এদিকে কিন্তু আমি এসে রুটির যা যা দরকার সব কিছু জোগাড় করে নিয়েছি। যেমন ধরো এই যে আটা চালনি, এদিকে লবণ দিয়ে নিয়েছি, এদিকে নিয়ে নিয়েছি রেশনের আটা, আর এদিকে আমি গরম জল বসিয়েছি। রুটি করতে আমার বেশ ভালো লাগে। তো প্রায় সময় মাকে বলি রুটিটা আমি করব, রুটিটা আমি করব। আমার না জানি না রুটি করতে কেন এত পরিমাণ ভালো লাগে। তো মাকে আজকেও বললাম যে রুটিটা আমি করব। তাই রেশনের 1 প্যাকেট আটা, আমাদের রেশন থেকে আটাটা তোলা হয়, এটাই কিন্তু আমাদের গরু খায় বা এটাই আমরা রুটি করে খাই। কারণ এখন গরুকে আমরা সেরকম ধানের যে কুড়ো হয় সেই কুড়াটা দিতে পারি না, কারণ আমাদের তো সেই রকম এখন ধান ভাঙানো হয় না, তাই সেই কুড়াটা দিতে পারি না বলে সেই আটা দেওয়া হয়। তো আটাগুলো কিন্তু বেশ ভালোই আছে দেখে মনে হচ্ছে। এখন আটাটাকে আমি ভালো করে চেলে নেব, চেলে নিয়ে তারপর কিন্তু রুটি বানানো শুরু করব। আর আমি রুটি শিখেছি একজনের কাছ থেকে, মানে অনেক ভালো রুটি একজনের কাছ থেকে শিখেছি। মানে আমার রুটি আগে ফুলতো না, এখন রুটি অনেকটাই ফুলে যায়। কার কাছ থেকে শিখেছি সেটা মনে হয় এই ইউটিউবে না বলাটাই ভালো। সত্যি কথা, এই ইউটিউবে এই কথাটা এখন না বলাই ভালো। তার কাছ থেকে আমি শিখি, আমার একজন মাসিমা। তো তার কাছ থেকে শেখার পর থেকে দেখছি যে রুটিটা উনি যেভাবে আমাকে বলেছেন সেভাবে আমি যতবার রুটি করেছি ততবার আমার রুটি ফুলকো ফুলকো হয়েছে। আগে জানতাম না যে এইভাবে রুটিটা করলে ঠিক ফুলকো ফুলকো হয়। ঠিক আগে গরম জল দিয়ে করতাম, কিন্তু একটা কাজ কম করতাম, তো ওই জন্যে কিন্তু আমার রুটিটা সেরকম ফুলকো ফুলকো হতো না। তো এখন রুটি ফুলকো ফুলকো হয়। তাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর রুটি বানানো শেখানোর জন্য। তো চলো রুটিটা এখন ভালো করে চেলে নেব আটাটা। আর 4 জনের জন্য রুটি করব। মা কিন্তু সেরকম রুটি রাত্রেবেলা খায় না, 2টো খাবে আর ভাত খেয়ে নেবে। মা রুটি খেয়ে থাকতে পারে না। আর আমি, ভাই আর বাবা 3 জনেই রুটি খাবো। আমাদের কাছে রুটি হলে আর কিছু লাগে না। সত্যি রুটি আমার কাছে খুব প্রিয়। তো এইভাবে আটাটাকে আমি চেলে নিয়ে গরম জল দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব, তাহলে কিন্তু অনেকটা নরম হবে আর রুটিটা অনেক সফট হয়। আর রেশনের আটার মধ্যে এরকম কিন্তু অনেক কুড়া বের হয়ে যায়, তো এগুলোকে ফেলে দেব। মানে এগুলোকে আমি আমাদের গরুর যে বালতিটা আছে এটার মধ্যে আমাদের মার রাখা হয়, এটার মধ্যে দিয়ে দেব। তো চলো এখন আমি ঝটপট করে রুটির আরও লাগবে আটা সেটা চেলে নিই। তারপর এদিকে গরম জল তো হয়েই গেছে, বন্ধ করে দিই এটা। তারপর অবশ্যই তোমাদের সাথে রুটি শেয়ার করব, মাংসটাও শেয়ার করব। মাংস আমি রান্না করবো না, মা রান্না করবে। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখ, আমার জন্য আর বাবার জন্য রুটি করেছি, আর এদিকে মা আর ভাইয়ের জন্য লুচি করে নিচ্ছি। আমি না এখন লুচি খেতে পারি না, তেল দেওয়া জিনিস খেলেই আমার অ্যাসিডিটি হয়, বুক গলা জ্বলতে থাকে, কেমন একটা লাগে। তো মায়ের জন্য আর ভাইয়ের জন্য লুচি করে নিচ্ছি। আমার ভাই আর মা দুজনেই কিন্তু লুচি খেতে ভীষণ ভালোবাসে। আর আমি যদি লুচিগুলো করি না, যখন লুচিগুলো ফুলে ওঠে আমার দারুণ দারুণ লাগে। মানে যদি লুচি একবার ফুলকো ফুলকো হয়ে যায় তখন একটা অন্যরকমই মাথার মধ্যে কাজ করে, বাহ আমার লুচিটা ফুলে গেছে দারুণ। আর একটা গান মনে পড়ে, একটা গান আছে না, লুচি লুচি ফুলকো লুচি। আমার কাছে দারুণ লাগে, লুচি ফুলাতে ভালো লাগে। আর মা যখন যখন লুচি করে প্রত্যেকটা লুচি ফুলকো হয়। মাঝে মাঝে আমি না বুঝতেই পারি না তেলটা গরম হয়েছে কি না, তো লুচি দিয়ে দিই, দেখি ফুলে না কেমন হয়ে যায়। তো মা আজকে বললো যে আমি তোকে দেখিয়ে দিচ্ছি যে তুই লুচিগুলো কর, দেখবি সব ফুলকো ফুলকো হবে। মা লুচিগুলো দেখিয়ে দিল আর আমি সম্পূর্ণ ফুলকো ফুলকো লুচি করেছি। আর বাবার জন্য আমার জন্য পাতলা করে রুটি করেছি। তো খেতে চলে এসেছি এদিকে। আজকে বাবা চিকেন এনেছিল, তো অনেক দিন থেকেই চিকেন খেতে ভীষণ ইচ্ছে করছিল। আমাদের বাড়িতে না বেশিরভাগই চিকেনই হয়, মানে পাঁঠার মাংসটা কম হয়। পাঁঠার মাংসটা খেতে আমি না সেরকম ভালোবাসি না, ভাইও খেতে ভালোবাসে না। কম দামের মধ্যে মনে হয় কি ব্রয়লার মুরগির মাংসটা হলে একটু ভালো লাগে। আর আমার মা কিন্তু আবার ব্রয়লার মুরগির মাংস খায় না, মানে মা ছোটো থেকেই খায়নি। মা হচ্ছে আমার মামা বাড়ি ব্রাহ্মণ বাড়িতে ব্রয়লার মুরগি খায় না। তখন থেকে আমার মায়ের অভ্যাস যে এই মুরগির মাংসটা খাবে না। মা খায় না, আমি বাবা ভাই 3 জনে খাই।
গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো কাল রাত থেকে তো আমি ভিডিওটা শুরু করছিলাম, আর ভিডিওটা রাত্রে আর এন্ড করিনি। তো ভাবলাম যে রাত থেকে ভিডিওটা করি। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে চলে এলাম বাইরে। এখন রান্নার কাজ, মানে দেখবে প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে প্রথম টেনশন হচ্ছে কি রান্না করবো, কি করব, কোন সবজিটা রান্না করব। একটা সবজি প্রতিদিন খেতে ইচ্ছে করে না, গরম। এখন আবার দুদিন থেকে গরম দিয়েছে, গরমের মধ্যে সব কিছু খেতে সহ্য হয় না। তো অনেক সমস্যা, কি রান্না করব এগুলো ভাবতে ভাবতেই যেন সকালের টেনশনটা বেড়ে যায়। ঘুম থেকে উঠলেই সেই টেনশন। চাটা খেয়ে নিয়েছি, এখন ভাবছি বাবা পনির নিয়ে এসেছে। পনির শুধু একটা রান্না করলে তো হবে না, দুটো না হলে তিনটে রান্না করতেই হয়। আর এখন প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে লেবার আছে, দুটো ছাড়া তো হয়ই না, তিনটা তো পরের একটা কথা, দুটো ছাড়া কিছুই হয় না। তো ভাবলাম পনিরের ঝোল করি, আর দেখি কুমড়ো পাতা আছে নাকি, তাহলে চাপা শুকনো পাতা আছে, ওটা দিয়ে কুমড়ো পাতা দিয়ে বড়া করবো। দেখা যাক আছে কি না, বলতে পারি না আছে কি না। যেতে হবে বাড়ির পেছন দিকটায় গিয়ে দেখতে হবে যে কুমড়ো পাতা আছে কিনা। তো চলো তোমাদের সাথে একসাথে যাই, গিয়ে দেখে আসি, খুঁজে নিয়ে আসি। আর ভেবেছিলাম একবার কচু রান্না করবো, না আজকে আর কচু রান্না করবো না, কাল রান্না করবো। কারণ আমি এই কাছাকাছি কচু পাবো না, দূরে আছে, এই দূরের থেকে আনতে পারবো না। তো দেখো বাইরেটা কি রোদ, আজকে প্রচুর রোদ উঠেছে। আজকে হয়তো প্রত্যেকটা জায়গা ভালো করে শুকিয়ে যাবে। আর আমাদের এই জায়গাটা প্রচুর পিচ্ছিল ছিল, এই জায়গাটা প্রচুর কাদা কাদা হয়েছিল, সব ঠিকঠাক হয়ে গেছে, মানে সব শুকিয়ে গেছে। আর এদিকে এই কাপড় বস্তাগুলো পেতে দিয়েছে, কারণ আমাদের বাড়িতে তো বেশি দিন হয়নি, কিছুদিন আগে মাটি কাটা হয়েছে, সেই কারণে মাটিগুলো কেটে কেটে চলে যায়। আর তাই মা কী করেছে যে প্রত্যেকটা জায়গায় কাপড় বস্তা এভাবে বিছিয়ে দিয়েছে, তাহলে এই জায়গার মাটিগুলো কেটে যাবে না। কারণ আমাদের বাড়িটা আগের থেকে অনেকটাই নিচু ছিল, এখন মাটি কেটে কেটে উঁচু করা হয়েছে। আর উঁচু করার ফলে দেখো বাড়িতে এভাবে চারপাশে বস্তা দেওয়া হয়েছে, এদিক সেদিক চারপাশে বস্তা দেওয়া হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট করে দেখি কুমড়ো পাতা আছে নাকি, তাহলে কুমড়ো পাতা নিয়ে আসবো। যাবো পেছন দিকটাতে, বাড়ির পেছন দিকটাতে কুমড়ো পাতা থাকার কথা। আজকে আমাদের লেবার আছে একজন, কয়েকদিন থেকে একজনই কাজ করছে। কাল আমাদের পাটের জাগ দেওয়া হয়ে গেছে, আজ ওই জাগের উপরে মাটি দেবে। মাকে বললাম খড়ি কেটে দাও, তো যে মা কিন্তু এখানে খড়ি কাটছে। এই দেখো জেঠিদের রোয়া তুলছে, বিছুন তুলছে, রোয়া কাটবে। যেখানে আমার মা খড়ি কাটছে, এখান থেকে তো একটা পাতাও আমি দেখতে পাচ্ছি না, সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও মা, ভেবেছিলাম কুমড়ো পাতা রান্না করবো, বড়া করবো, কিন্তু দেখো একটা কুমড়ো পাতাও নেই। মা বলছে কোথা থেকে জানি এনে দেবে, দেখা যাক কোথা থেকে এনে দেয়। এখানে পুরো গাছ মরে একদম শেষ, যে পাতাগুলো আছে কয়েকটা ছোট ছোট, এগুলো দিয়ে হবেও না। তো চলো বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে ভাতটা বসিয়ে দিই। মা বলেছে আমাকে খুঁজে এনে দেবে, আমি কোথাও দূরে কোথাও যাব না। কুমড়ো পাতার বড়া আর যদি পনিরের ঝোল করি, ভালো খাওয়া হয়ে যাবে, লেবারেরও আমাদেরও। মা আমাকে বললো তুই দাঁড়া, আমি তোর জন্য কুমড়ো পাতা নিয়ে আসছি। দেখো জেঠির বাড়ি থেকে গিয়ে কতগুলো কুমড়ো পাতা মা নিয়ে এসেছে, এগুলো চাল কুমড়ো পাতা। তো এগুলোকে আমি এখন লবণ জলে ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে আবার ধুয়ে নিয়ে কিন্তু রান্না করবো। এবারে জল নিয়ে নিলাম, এখান থেকে পরিমাণ একটু বেশি করে লবণ নেব। সবগুলো পাতাকে সুন্দর করে ভিজিয়ে রাখবো। এগুলো ভিজিয়ে রাখলে না অনেকটা পাতা নরম হয়ে যাবে, আর তখন বড়া করতেও সুবিধা হবে, খেতেও ভালো লাগবে। মানে এই পাতাগুলো যে কাটাগুলো থাকে, এই কাটাগুলো একদম মিশে যাবে। চলো এটা ভেজানো থাক লবণ জলে, এমন করে ভেজানো থাক লবণ জলে। আর বাবা নিয়ে এসেছে যে পনির, এই যে পনির নিয়ে এসেছে,
পনিরটা রান্না করতে হবে, আলু দিয়ে পনির ঝোল করব। পনিরটাকে ঢেলে রাখি। আমাদের বাড়িতে কিন্তু এই পনিরটাই খাওয়া হয়, মানে দোকান থেকে কিনে এনে একদম টাটকা, আমাদের এখানে টাটকা পনির পাওয়া যায়, এটাই খাওয়া হয়। আর একটা আছে কৌটোর পাওয়া যায়, ওটা খাওয়া হয় না, কারণ কৌটোর পনিরটা বেশি একটা ভালো হয় না। পনিরটাকে খুলে নিলাম, একটু ভেঙেও গেছে। পনিরটা খোলা হয়ে গেছে, এখন এটাকে কেটে নেব। পনিরটাকে ভালো করে সুন্দর করে কেটে নেব। প্রত্যেক দিন মাংস খেতে খেতে বাবা বলছিল, মাংস খেতে খেতে বাবা বলছিল যে না, আজকে আর মাছ মাংস কিছু নেই, আজকে একটু নিরামিষ খাবো। নিরামিষ বললেও তো আর হয় না বলো, বাড়িতে যদি একজন কাজের থাকে, কেউ মানে লেবার থাকে, তাহলে কিন্তু নিরামিষটা খাওয়া হয়ই না। তো বাবা এদিকে পনির এনেছে, তো বললাম যে পনির দিয়ে তো শুধু হবে না, এদিকে আমি শুকনো মাছের বড়া করি, তাহলে খেতে ভালো হবে। এদিকে কিন্তু আমার ভাতও প্রায় হয়ে এসেছে। একবার ভাতটা উতলে গেছে, উতলে যাওয়ার পর দেখছি না একটু সিদ্ধ কম হয়েছে, তো তার সাথে সাথে আমি এই পাশে কিন্তু শুকনো মাছের জন্য যে লঙ্কা, পেঁয়াজ, রসুন ওগুলো লাগবে, ওগুলো কিন্তু আমি এদিকে বেটে নিচ্ছি। তাড়াতাড়ি যদি আমি বেটে নিই, তাহলে ভাত হওয়ার পরে পরে আমি বসিয়ে দিতে পারবো, তাহলে আমারও অসুবিধে কম হবে। আর এখন আমি পাটায় যতটুকু বাটতে পারি, মনে হচ্ছে না আর কিছুদিন পর বাটতে পারবো। এভাবে বসতেই আমার এখন ভীষণ অসুবিধে হয়, আর কিছুদিন পর তো আরও অসুবিধে হবে। আর মা বলে মিক্সির মধ্যে করে নিতে, কিন্তু মিক্সির মধ্যে রান্না করলে আমার ভালো লাগে না। মিক্সির মধ্যে বাটাবাটি করলে আমার ভালো লাগে না। দেখবে লঙ্কাগুলো না হতেই চায় না, জিরেটাও যেমন কেমন হয়ে থাকে, ঠিকঠাক হয় না। হাতের মতো কিন্তু কোনোটাই হয় না। আর উনুনের মতো রান্না, মা বলে মাঝে মাঝে গ্যাসে রান্না করে ফেল, কিন্তু আমি গ্যাসে করি না, আমার ভালো লাগে না। মনে হয় কি উনুনে রান্না করবো, এটাই ভালো। প্রচণ্ড গরম, এত গরম চালিয়েছে, গরমের মধ্যে রান্না করতে করতে আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি। এইদিকে তোমরা একটা যে বড় গামলা দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু জল, এটা হচ্ছে গরুর মার আছে এখানে। আর রাত্রেবেলা এটা রেখে দেওয়া হয়েছিল, কারণ রাত্রেবেলা তো প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির কারণে আমাদের ঘরে জল পড়ে, এই গামলাটার মধ্যে পড়ে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেখি গামলা ভরে থাকে, তো সেই জলটাই কিন্তু মা ফেলে দিয়েছে। তারপর আবার এখানে এসে গামলাটা রেখে দিয়েছে, বলল যে ভাতের ফ্যান ট্যান যা থাকবে সব এখানে রেখে দিবি। তো আমার কিন্তু এদিকে রান্না হয়ে যাচ্ছে, যে শুকনো মাছের বড়া করব, তার জন্য প্রথমে মশলা টশলা দিয়ে তেল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এখনও কিন্তু আমি শুটকি মাছ দিইনি, আমি আজকে চ্যাপা শুটকি মাছ দিয়ে করব, মানে মণিপুরের যে শীতল শুটকি মাছটা পাওয়া যায় সেটা দিয়ে করব, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আমি পাতাগুলোকে ভালো করে আবার ধুয়ে এনে জল দিয়ে রেখেছি, এখন আবার এই পাতাগুলোকে চিপে চিপে নিচ্ছি। আর এদিকে অল্প করে এই যে মশলাটা দেবো, আর তার সাথে একটা করে আস্ত করে শুকনো মাছ দেবো। চাপা শুকনো মাছ এভাবে দিলে ভালো লাগে। আর এই শুকনো মাছটা যারা খাও তারা জানো যে এই শুকনো মাছটা ধুতেও হয় না, এই শুকনো মাছটা ধুলে কিন্তু একদম গলে যায়, ভালো থাকে না। আর শুধু মাথাটা ফেলে ফেলে আমি শুকনো মাছটাই রান্না করব। তো এদিকে কিন্তু মশলাটা আমি যে পাতার মধ্যে দিচ্ছি, দিয়ে একটা একটা করে শুকনো মাছ, শুধু মাথাটা ফেলে শুকনো মাছগুলো দিয়ে নেব। আমার কাছে এই শুকনো মাছ দিয়ে বড়া খেতে ভালো লাগে, চাপা শুটকি মাছ দিয়ে কিন্তু শুকনো মাছের বড়া খেতে বেশি ভালো লাগে। আর অনেকেই দেখি যে মনগুলা যে শুকনো মাছটা আছে, যেটা যে ভোলা শুকনো মাছ বলে, সেটা খায়, সেটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা শুকনো মাছের বড়া এইভাবে করব, লাউ পাতা দিয়ে, দেখতেও বেশ সুন্দর। আর আমি কিন্তু আজকে একদমই পিঠালি দেবো না, মানে চালের গুঁড়ো বলো বা বেসন বলো কিছু দেবো না, কারণ পিঠালি ছাড়াই কিন্তু বড়া খেতে আমার ভালো লাগে, আমার বাবাও ভালোবাসে। আর বেশিরভাগ সময় কি হয় জানো, আমি আর আমার বাবার খাওয়ার রুচিটা অনেকটা এক, মানে আমি যেটা ভালোবাসি আমার বাবাও সেটা ভালোবাসে, কিন্তু আমার থেকে অনেক বাছ আছে বাবার, বাবা এটা খায় না সেটা খায় না, অনেক রকম বাছ। তো চলো এক এক করে এগুলো আমি বানাতে থাকি, আর তোমরা দেখতে থাকো। কথা বলতে থাকলে তো অনেক কথা বলা হয়। তো এইভাবে কিন্তু আমি শুকনো মাছগুলো দিয়ে একটা একটা করে উপরে শুকনো মাছ দিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু বড়া শেপ একটা দিয়ে নেব।
হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কয়েকটা বড়া আমি বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করে বড়াগুলোকে আমি ছেড়ে দিলাম। আর দেখো বড়াগুলো কি সুন্দর হয়ে এসেছে, আর সত্যি একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এই চাপা শুটকি মাছ দিয়ে কিন্তু বড়া খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া যদি হয় মণিপুরের শুকনো মাছ, তাহলে তো অন্যরকমই টেস্ট। এই শুকনো মাছগুলো পাশের বাড়ির দাদা মণিপুর থেকে কিছুদিন আগে বাড়িতে এসেছে, তো আমার জন্য নিয়ে এসেছে। আমি খেতে ভালোবাসি বলে দাদা নিয়ে এসেছি। আর যখন আমার বর বাড়িতে আসে ওদের জন্য চা পাতা নিয়ে আসে, কারণ আমার বর আসে তো আসাম সাইডটা দিয়ে, তো সেখানে চা পাতার দাম কম, তো ওদের জন্য কিন্তু চা পাতা নিয়ে আসি। এভাবে কিন্তু দাদা অনেক ভালোবাসে আমার জন্য এইভাবে শুকনো মাছ এনেছে। আর এগুলোকে নাকি চাপা শুকনো মাছ বলে, আর মণিপুরে নাকি এগুলোকে শীতল বলে। খেতেও বেশ ভালো লাগে, মজা আছে, সুন্দর একটা গন্ধ আছে। তো চলো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি 2-4টে করে বড়া নামিয়ে নেব। আর তাছাড়া অনেকগুলো বড়া এখনো আমি রেডি করে রেখেছি, যেগুলো এখন তেল দিয়ে আবার ভাজবো। তো পাশে জেঠিদের জমি আছে, সেখানেও কিন্তু একটা মামি কাজ করছে। এই মামিটা যখন আমি রান্না করছিলাম তখনই গন্ধ পেয়ে বলেছিল, মা গো আমাকে একটা বড়া দিবি। তো ভাবলাম যে না, অল্প করে করলে তো হবে না, সবাইকে দিলে আমরা যদি 1-2 করে খাই তাহলে কিন্তু অনেকগুলো বড়া লাগবে। তো মাকে বলছিলাম মামিটা চেয়েছে, মামিকে দেবে। তো এদিকে 9টা বড়ার মতো করেছি, মামিকে একটা দিয়ে দেবে, তাহলে আমাদের 8টা থাকবে, 8টা আমাদের ফাটাফাটি হয়ে যাবে। আমার ভাই খেতে চায় না, একবার খেলে দুবার খেতে চায় না, কারণ আমার ভাইয়ের খাওয়ার বাস দেখলে আমার নিজেরই মাথা গরম হয়ে যায়। তো এইদিকে কিন্তু আমি ভালো করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে পনিরের তরকারি। আলু সেদ্ধ হয়ে গেছে, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরের তরকারিটা বসিয়ে দেবো। তো প্রথমে পনিরের তরকারি কিন্তু আমি 5 ফোড়ন দিই। আমার কাছে যে কোনো নিরামিষ তরকারি রান্না করো 5 ফোড়ন দিলে ভালো লাগে। তো এখানে কিছু গাজর মা কেটে দিয়েছে। এই কিছুটা গাজর রয়ে গেছিলো, মানে একটা ছোট গাজর রয়ে গেছিলো, সেদিন ফ্রাইড রাইস করা হয়েছিল, সেই ফ্রাইড রাইসের একটু গাজর রয়ে গেছিলো একটা। তো ওটাই মা একটু কেটে দিয়ে বললো যে পনিরের মধ্যে দিয়ে দে, ভালো লাগবে। তো তাই আমি সেটাই করছি, পনিরের জন্য দিয়ে দিলাম। একটু ভেজে নিয়েছি, ছোট ছোট করে কাটা ছিল। আর একটু তেল দিয়ে এখানে 5 ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 ফোড়নের গন্ধটা সুন্দর বেরিয়ে এলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তারপর আলু ছুলে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা টশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নেবো। এখন নেওয়ার পর ঝোল দেবো। আর আমি যে কোনো রান্না করি না কেন, আমার বাবা বলে ঝোল জাতীয় রান্না নাকি আমার বেশ ভালো হয়। হ্যাঁ, কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্নাই কিন্তু ভালো হবে। আর চচ্চড়ি যেটা আছে, সেই চচ্চড়িটা আমার মা ভেজে রান্না করতে পারে ভালো। আমারও এখন ভালো হয়, আস্তে আস্তে রান্না প্রত্যেকদিন করতে করতে দেখবে এক নিমেষেই হাতের সব কিছু শিখে আসবে। আগে কি রান্না করলেই আমি 3-4 বার করে চেখে দেখতাম যে কেমন হয়েছে। এখন সেরকম আর চেখে দেখতে হয় না বেশি, যদি একবার করে চেখে দেখি তাও হঠাৎ, বেশি একটা চেখে দেখি না। আগে খুব হতো জানো, তরকারি মানে বেশি অর্ধেক মানে আমি চেখে চেখে খেয়ে নিতাম, এখন আর হয় না। এদিকে ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে কিন্তু পনিরগুলো দিয়ে নামিয়ে নেব। পনিরগুলো প্রথমে আমি কি করেছি, ভেজে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। শুনেছিলাম ঠাম্মার মুখে, আমার বাবার যে কাকি আছে, যে পনির নাকি জলের মধ্যে ভেজে রেখে দিলে নাকি টেস্ট বাড়ে। তো আমি সেটাই করি, পনির ভেজে রেখে দিই। তো তোমাদের দেখাচ্ছি, পনিরগুলো আমি কিন্তু ভেজে রেখে দিয়েছি এই যে জলের মধ্যে। এখন এই জল শুদ্ধ দিয়ে দেবো পনির, এটাই হচ্ছে ঝোল। আর একটু পরিমাণ দিতে হবে, কারণ ঝোলটা আমার একটু কম হয়ে যাবে, বাড়িতে তো লোক আছে। তো এই যে দিয়ে দিলাম আর একটু পরিমাণ ঝোল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টকবক করে উতলে এলেই এটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তাহলে কিন্তু আমার পনিরের ঝোল হয়ে গেছে। আজকে দুটোই রান্না করেছি, আর সেরকম কিছুই রান্না করিনি। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে আর কিছু ইচ্ছে করে না রান্না করতে। এই যে শুকনো মাছের বড়া, একদম কালারটা কি সুন্দর এসেছে, তাই না বলো? দারুণ এসেছে কিন্তু কালারটা। তো চলো কথা না বাড়িয়ে আমি এখন ভাত খাবো, প্রচুর খিদে পেয়েছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, পনিরের তরকারি আর শুকনো মাছের বড়া এটাই করলাম, আর কিছু আজকে রান্না করবো না। প্রচুর গরম লেগে গেছে আর খিদেও প্রচুর পেয়েছে, একটা আমার কেমন করছে খিদে। তো চলো এখন ভাত খাবো, 11টার মতো বাজে। রান্নাবান্না কমপ্লিট। আমরা 4 জনে মিলে, 4 জন না, ভাই জমিতে চলে গেছে মুড়ি খেয়ে। তো ভাই তো এখন খাবে না, ভাই পরে খাবে। আমরা 3 জনে এখন ভাত খেয়ে নেবো, বাবা আমি মা 3 জনে ভাত খেয়ে নেবো। তো চলো জল টল সব কিছু নিই, থাল টাল রেডি করি। আর আমি যতই রান্না করি না কেন, মা যদি আমাকে ভাত বেড়ে না দেয় আমার পেট ভরে না। রান্নাটা আমি করি কিন্তু মা এসে ভাতটা বেড়ে দেয়, তাহলে মনে হয় পেটটা বেশি করে ভরে। আর নিজে বেড়ে ভাত খেলে আমার একদমই পেট ভরে না। এরকম কার কার হয় অবশ্যই জানিও, আমার না প্রায় সময় এরকম হয়। তো মার হাতের ভাত আমার লাগবেই, শুধু দুপুরবেলা করে নিজে নিয়ে খাই। আর সকালবেলা রাত্রেবেলা যদি মা ভাত বেড়ে না দেয় তাহলে আমার পেটটা ভরবেই না। মাও এই জানে যে আমি খাবো কম, যদি নিজে নিয়ে খাই তো তাহলে মা এসে ভাত বেড়ে দেয়। তো চলো থাল রেডি করি, 3 জনের 3টা থালা, এই হচ্ছে গ্লাস।
জল নিয়ে আসবো। মা চলে গেছে, দুটো বাসন ছিল, বেশি বাসন আজকে হয়নি, একদম অল্প পরিমাণে বাসন টাসন দিয়ে রান্না করেছি, তো বেশি বাসনপত্র হয়নি, অল্প পরিমাণে বাসন হয়েছে, সেটাই মা মাজতে গেছে। তো চলো জল টল রেডি করে ভাত খেতে খেতে তোমাদের সাথে আসছি। দেখো ভেতরের কালারটাও কিন্তু দারুণ এসেছে, শুকনো মাছের সাথে শুকনো মাছের সেই রেসিপিটাও কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। আর এই দেখো ভেতরে যে আমি মশলা দিয়েছিলাম, মশলাগুলো কি সুন্দর হয়ে আছে, দারুণ হয়েছে। তোমরাও কিন্তু ইচ্ছে করলে বাড়িতে এভাবে রান্না করে খাবে, ভীষণ টেস্ট হয়। আর এই শুকনো মাছগুলো দিয়ে দিলে আরও বেশি ভালো হয়। তোমরা যদি মণিপুরি শুকনো মাছ না পাও তাহলে চেপা শুকনো মাছ দিয়ে করবে, দেখবে দারুণ টেস্ট হয়। তো চলো পরে কথা বলছি, একটু রেস্ট করি, ভীষণ গরম লেগে গেছে আজকে, যা গরম পড়েছে গরমের মধ্যে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। আজ তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব। দেখো আমি যে শুয়ে আছি, শুয়ে থাকার পর তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছো দিদিভাই তুমি কিক মারা টের পাও না। আমি খাওয়া দাওয়া করলাম একটু আগে, খাওয়া দাওয়া করার পর এসে শুয়েছি, ঠিক এই জায়গাটার মধ্যে দেখবে একটু পর, মানে একটু আগে আমি অনুভব করলাম যে না কিক মেরেছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। মানে দেখো যে আমি মাত্র ভাতটা খেয়ে এলাম, তো এসে যে শুলাম, শোয়ার পর মানে এইভাবে যদি আমি সোজা হয়ে শুয়ে থাকি, এরকমভাবে যদি সোজা হয়ে শুয়ে থাকি তাহলে বেশি বোঝা যায়, না হলে কিন্তু বোঝা যায় না। মানে সে যে কিক মারে আমি ফুল ফিল বুঝতে পারি, আর তার পাটা কোথায় আছে আমি সেটাও বুঝতে পারি, তার পাটা ঠিক কোথায় আছে আমি সেটাও বুঝতে পারি। এই যে এখানে আছে পা, এই যে ধরতেও পারা যায়, দেখো ধরতেও পারা যায় পা, আর এই দিকটা শক্ত মনে হয়, এই দিকটাতে মাথা আছে। তো সত্যি আমার এই ফিলিংসটা খুব খুব ভালো লাগে, এই ফিলিংসটা আমার কাছে খুব আনন্দের একটা ফিলিংস, সত্যি খুব ভালো লাগছে এই বিষয়টা। প্রত্যেকটা মায়ের কাছেই কিন্তু এই বিষয়টা সব থেকে বড় ইন্টারেস্টিং আর সব থেকে ভালো লাগার একটা বিষয়। তো আমি ঠিকঠাক করে যে শুয়ে আছি, মানে জানি না নাইটির ওপর দিয়ে বোঝা যাবে কি না, কিন্তু আমি যদি এভাবে হাত দিয়ে রাখি, এইভাবে ঠিক যদি আমি হাত দিয়ে রাখি তাহলে আমি পুরোপুরি ফিল করতে পারি যে সে কিক মারছে। সে কিক মারছে আমি সেটা পুরোপুরি ফিল করতে পারি। সত্যি এর থেকে আনন্দের বিষয়, এর থেকে ভালো লাগার বিষয় আর কিছু হতে পারে না। আমি খুব খুব খুশি যে এখন আমি বুঝতে পারি। কিছুদিন আগে আমি তোমাদেরকে বলতাম যে কিছু একটা মনে হয় পেটের মধ্যে ঘুরছে, কিছু একটা মানে পেটের মধ্যে পাকাতো, তো সেই বিষয়টা কিন্তু এখন নেই। পাকানো বিষয়টা থেকে এখন এই বিষয়টা হচ্ছে, এখন সে কিক মারে পুরোপুরি আমি বুঝতে পারি। যে যদি আমি হাত দিয়ে রাখি, আর যদি সব থেকে বেশি আমার খালি পেট থাকে তাহলে আমি বেশি বুঝতে পারি যে না এই জায়গাটার মধ্যে আছে কিক মারছে। আর যখন রাত্রে খাওয়া দাওয়ার পর শুবো না, এই যে ঠিক এই জায়গাটা এত ফুলে থাকে, এই জায়গাটা বোঝা যায় যে না উনিও এই জায়গাটার মধ্যে এসে ঘুমাবেন এখন, মানে এরকমভাবে। আর সারাটা দিন পেটের মধ্যে এপাশ ওপাশ করছেন, মানে কোনো দিক কখনো দেখছি এই পাশটাতে বেশি নড়ছে, কখনো এ পাশটাতে, কখনো নিচে, মানে কখনো এই যে এই নাভিটার এই জায়গাটাতে, মানে মনে হচ্ছে যে না এই দিকটাতে আছে। আমি পুরোপুরি বুঝতে পারি। সত্যি এর থেকে আনন্দের বিষয় কিন্তু কিছু হতে পারে না। এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে এই যে একটা যে কিক দিল আমি পুরো বুঝতে পারি। ডাক্তার বলেছে যে সারাদিনে নাকি 10টা কিক দিলে যে বাচ্চা সুস্থ, কিন্তু আমার মনে হয় যে আমি একটু বেশি মনে ফিল করছি, মানে একটু সারাদিনে 10টার থেকে বেশি, কিন্তু আমি না গুনছি না সেরকম। কিন্তু সে যে কিক মারছে সেগুলোই আমার থেকে ভালো লাগে আর আনন্দ লাগে সত্যি। তো তোমরা প্লিজ আশীর্বাদ করো আমার এই পুচকু যেন খুব ভালো থাকে, আমার এই পুচকি যেন খুব ভালো থাকে, যেই থাক সে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর কয়েকটা দিন তারপরে আমি আমার পুচকুকে বা পুচকিকে দেখতে পারবো, আর বেশি দিন নেই হাতে, মাত্র 2-3টা দিন, তারপরে আমার সোনা পুচুকে আমি দেখতে পারবো, আমার জানটাকে আমি দেখতে পারবো। মানে আর কয়েকটা দিন পর আমি আলট্রাসোনোগ্রাফি করতে যাবো কোচবিহার, তখন দেখতে পারবো। আর সেই বিষয়টাই খুব ভালো লাগে। তোমরা অনেকেই বলেছো দিদিভাই তোমার কত মাস চলছে, তোমার বেবি কিক মারে কি না? হ্যাঁ গো আমি টের পাই এখন। আর আমার কত মাস চলছে, মানে মাস হিসাবে তো 6 মাস, কারণ এটা হচ্ছে আষাঢ় মাস, হ্যাঁ শ্রাবণ মাস তো প্রায় পড়েই গেল, তো 6 মাসই ধরতে হবে। শ্রাবণ মাস তো পড়েই গেছে, আর 2 দিন আছে বাকি। তো শ্রাবণ মাস এলে মাস হিসাবে আমার হবে 6 মাস, আর দিন হিসাবে কিন্তু 5 মাস। তো এই দেখো আবার একটা মানে টের পেলাম যে এইভাবে আর একটা কিক মারলো।
খুব ভালো লাগে, সত্যি খুব আনন্দের বিষয়। তো চলো এখন এখানেই রাখছি, পরে তোমাদের সাথে কথা বলবো।